নমস্কার। বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। গজেন্দ্র কুমার মিত্রের লেখা প্রত্যভিশাপ। তাপস ভালো ছেলে শুধু নয়, সসম্মানে পাশ করে গেছে বরাবর। ইংরেজি অনার্সে ফার্স্ট হয়েছে, এমএতে ফার্স্ট ক্লাস সেকেন্ড, সঙ্গে সঙ্গে আইনও পড়েছে। বুদ্ধিও ক্ষুরোধার, তর্ক করতে ওর জুড়ি নেই। সেই জন্যেই বাবা ও অন্যান্য শুভার্থীরা ওকে জোর করে আইনের দিকে ঠেলে দিলেন, নইলে ওর অধ্যাপনা করার ইচ্ছা ছিল। এহেন তরুণ ছেলে সে জপতপ যদি বা সহ্য করে, মামুলি কবজ ঝাড়ফুঁক করবে না সে তো জানাই কথা। সেসব প্রসঙ্গ ওঠা মাত্র ফু ফু করে উড়িয়ে দেয়। কিন্তু হঠাৎই ওর প্রিয় বন্ধু পার্থর জেদে পড়ে সব যেন ওলট পালট হয়ে গেল। কে এক তান্ত্রিক সাধু এসেছেন, বরানগর শ্মশানঘাটে পড়ে থাকেন দিন রাত। আগে গৃহী ছিলেন, স্ত্রী মারা যাবার পর এই দিকে আকৃষ্ট হন। একটা ছোট বাড়িও আছে বরানগরেই, মেয়ে সেখানেই থাকে। ওই একটাই মেয়ে, সে কলেজে পড়ে, এসব ব্যাপারে যায় না। তবে রাত্রে গিয়ে একবার খাবার দিয়ে আসে, কখনো কিছু দরকার হলে নিজে গিয়ে নিয়ে আসেন, কাপড় চোপড় ইত্যাদি। খরচা কে চালায় তাহা কেউ জানে না, হয়তো কিছু আগেকার জমানো ছিল কিংবা ভক্তরা যোগায়। বলা বাহুল্য, তান্ত্রিক শুনেই তাপস বলে উঠেছিল, আই হেট দেম। কিন্তু পার্থও নাছোড়বান্দা, বলে, না রে, সেসব ভৈরবী চক্র বসানো কিংবা ষোড়শী মেয়ে নিয়ে তার সর্বনাশ করা এসব কিছুই নেই। একাই বসে থাকেন, ধ্যানস্থ হয়ে থাকেন, কিংবা মরা পোড়াতে এলে সেদিকে এক দৃষ্টে চেয়ে থাকেন। মাঝে মাঝে বলে ওঠেন শুধু, তারা তারা। তাহলে তুই যাস কেন? ওর চলে কিসে? ভক্তদের ঘাড় ভেঙে নিশ্চয়ই? না, তা নয়, অনেক কিছু জানেন, জ্ঞান অগাধ, ভক্তদের শেখানো। টাকা? না না, টাকা নেন না। জিনিসপত্র কাপড়ের দরকার থাকলে হয়তো নেন, নয়তো ফিরিয়ে দেন। মিষ্টি টিষ্টি কি ফল আনলে রেখে দেন। কোনো মরা এলে সেগুলো বেশিরভাগই আহুতি দেন, কদাচিৎ একটু আধটু খান। মেয়ে ওসব ছোঁয়ও না, উনিও বলেন না। তুই একবার গিয়ে দেখ না। তাও একদিন নয়, বারবার বলতে বলতে কি মনে হলো তাপসের, ওর সঙ্গে গেল। সৌম্যমূর্তি দাঁড়িয়ে আছে, চুলে সব জটা পাকাচ্ছে, বড় জটা হয়নি। এসো বাবা এসো, ওই পাগলটা শেষ অবধি ধরে আনলো তাহলে। খবরের কাগজ এনেছো তো? মানে এখানে তো বসবার কিছু নেই, ওই কাগজ পেতেই বসতে হবে। কঠোর কথা খুব একটা তাপসের মুখে আসে না, কিন্তু হঠাৎই বলে ফেলল, আপনি কি দেন এদের, মানে ভক্তদের? কিছুই না, কি দেব? আমার আছে কি, সব তো কেড়ে নিয়ে বোট আমাকে শ্মশানবাসী করেছে। কিছু না পেলে এরা আসে কেন? ওই দেখো, এ দেশই এমনই, গেরুয়া কি লাল কাপড় দেখলে তো ছুটলো সেই দিকে। তাছাড়া কৌতূহল, কৌতূহলে বেশি, সেই কৌতূহলেই তো তুমি এসেছো বাবা। লোভ আর কৌতূহল, তাই না? সাধু তান্ত্রিক এদের কাছে আসে কেন? যদি কিছু পাওয়া যায়, বশীকরণ মারণ, ওই অনেকেরই লোভ থাকে না। তারপর একটু যেন উষ্ণই হয়ে উঠলেন। এই যে তুমি এসেই বললে, কি দেন? কেন দেব? কি দায় পড়েছে? যদি কিছু দেবার মতো শক্তি থাকে আমার, আমি পাত্র দেখে বুঝে দেব না? যে এসে চাইবে তাকেই দেব? এসব জিনিস অপাত্রে দিলে বুমেরাঙের মতো এসে দাতারাই সর্বনাশ করে। এবার থামলেন, বার কতক তাড়া তাড়া করে মাকে ডাকলেন। পরে বললেন, না বাবা, ওসব কিছু না। আমি গৃহী তা তো জানো, মেয়ে আছে, ঘর বাড়ি আছে, পেনশন পাই। আসলে আমিও মার কাছে প্রার্থী, আমারও সেই লোভ, বুঝলে না?
কিছু কিছু যোগ শিখেছি গুরুর কাছে, কিছু আসনও জানি। করি কি দরকার বুঝে সেই একটা কি দুটো, তাই আসন শিখিয়ে দিই। তা অনেকেই সব নিয়ম বুঝে ঠিক নিয়মিত কিছু করে না। এক এক বেটা এসে বলে অনেক টাকা দেব, অমুকের নামে একটা বগলামুখী জাগ করে দিন তো, যাতে লোকটা মরে। বোঝো, সে আমার কিছু করেনি, তাকে চিনি না, তাকে মারবো কেন? তো বেটা সাহস থাকে তুই নিজে গিয়ে খুন করে আয়। এসব যারা করে তাদের জীবনে দুঃখের আর অবধি থাকে না। আমার যদি টাকারই দরকার হয়, আমি এখনো চাকরি জুটিয়ে নিতে পারি, কারবার করতে পারি। ওদের হয়ে যাগযজ্ঞ করতে যাব কেন? আর গলা নামিয়ে বলেন, সত্যি কথা বলতে কি ওসব জানিও না। ওরও শিক্ষা আছে, বইও পাওয়া যায়। আসলে আমি শিখি না ওসব, ভালো লাগে না। আপনিই নরম হয়ে এলো তাপসের মন। কাটা কাটা কথা, শিষ্য ভোলানো ব্যবহার নয়। আর দু চারটে কথা হতে হতেই এক মড়া এসে গেল। সাধু এক দৃষ্টে সেই দিকে চেয়ে রইলেন, যেন আর বাহ্য জ্ঞানই রইল না। পার্থ ইঙ্গিত করে ওকে উঠিয়ে নিয়ে গেল, আর উনি ওদের সঙ্গে কথা কইবেন না। সেই শুরু, আসা যাওয়া চলতে লাগলো। ক্রমেই আকর্ষণ বাড়ে। অনেক জানেন এই হাফ গৃহী আর হাফ সন্ন্যাসী বা তান্ত্রিক। তাপস আইন পাস করে এক অ্যাডভোকেটের কাছে আর্টিক স্কড হয়েছে। সন্ধ্যায় তার কাছে যেতে হয়। সেখানকার কাজ শেষ হলেই সে সোজা শ্মশানে চলে আসে। অন্তত ঘন্টা দুই কাটিয়ে যায়। বাবা মা রাগ করেন, বকাবকি করেন, কিন্তু কোনো ফল হয় না। এ যেন কি একটা মোহ। সারাদিনই ভাবে কখন সাধুর কাছে যাবে। উনি প্রথম প্রথম কতক ব্যায়াম দিয়েছিলেন যাতে মন একাগ্র হয়, বুদ্ধি তীক্ষ্ণতর হয়। তারপর তন্ত্রের শক্তি, সাধনার গুহ্য তত্ত্ব শেখাতেও কিছু চেষ্টা করেন। তবে সে গভীর রাত ছাড়া বলা সম্ভব নয়। তাপসের আধার ভালো বলেই ওকে এসব কথা বলেন, শিক্ষা দেন। না, উনি তপস্যার নামে ব্যভিচার পছন্দ করেন না, ও পথে কখনো যাননি। সিদ্ধাকেই অতি জঘন্য জিনিস মনে করেন। হ্যাঁ, জঘন থেকে শব্দটা এসেছে, বুঝে সুঝেই শব্দটা ব্যবহার করেন উনি। উনি চান নিভৃত তপস্যা, শক্তির মূল পর্যন্ত পৌঁছাতে। পার্থ দেখে শুনে হাল ছেড়ে দেয়, বলে, যা বাবা, আমি নিয়ে এলুম জোর করে, তুই তো আসতেই চাইছিলিস না। এখন তুই আপন হলি, তান্ত্রিকের পা চাটিস দুবেলা। যত গোপন কথা রহস্য নাকি তোকেই সব জানিয়ে দেবেন। হায় রে হায়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যা, দেখি তুই কত দূর যেতে পারিস, কৈলাস পর্যন্ত মনে মনে উঠতে পারিস কিনা। এসব কথা গায়ে মাখে না তাপস, এসব তো শুনতেই হবে। কিন্তু সেই চরম রহস্য পর্যন্ত পৌঁছানো আর গেল না। তার আগেই ওই বিশ্রী কাণ্ডটা হয়ে গেল। বাবা বা গুরুজি যখন যা মনে আসে তাই বলে সম্বোধন করে তাপস। হঠাৎই একদিন বলেন, এবার আমরা রহস্যের গভীরে প্রবেশ করব তাপস বাবা। এবার একটি শক্তি চাই পাশে। না না, আমি ওই ভৈরবী চক্র করে অক্ষত জনিকুমারী মেয়ে একটি ব্যভিচার করা ওর কথা বলছি না। বিবাহিত স্ত্রী হলেই হবে। সে পাত্রীও আমি স্থির করেছি। তুমি আমার কন্যাকেই গ্রহণ করো। শিক্ষিতা, গ্র্যাজুয়েট মেয়ে, তেজস্বিনী, যথার্থ সৎ আধার। এদিকের কথাও কিছু জানে। এবারই আমার যা টাকা কড়ি আছে ও সবই পাবে। সুন্দরী খুব না হলেও সুশ্রী কথাটা তুমি মানতে বাধ্য। ব্রাহ্মণ, তোমাদের স্বঘর। আশা করছি তোমার বাবা মারও খুব আপত্তি হবে না। এ কি কাণ্ড, এ যে মহা বিপদ। তাপস যাকে বলে সত্যি আকাশ থেকে পড়ল। তাপস যাকে বলে সত্যি আকাশ থেকে পড়ল। উনি কি এই জন্যেই সৎপাত্রে মেয়েকে চাপাবেন বলেই এত তোড়জোড় শক্তিজাল পাতা? না, মেয়েটা যে খারাপ দেখতে তা নয়, লেখাপড়া করে তাও জানে তাপস। কিন্তু ওর যে পথে যাবার উপায় নেই। ও যে অনেক আগেই
আর এক ফাঁদে পা দিয়েছে। যে উকিলের জুনিয়র সে ছাত্র বলা চলে, সাধারণ অন্য কোনো উকিলের কাছে শিক্ষানবিশী নয়। তীর্থপতিবাবু তাপসের বাবার বন্ধু, সেই সূত্রে দীর্ঘকাল ধরে জানাশোনা, আনাগোনা। তীর্থবাবুর একটি ভাইঝি থাকতো কাতরাস করে। হঠাৎ বাবা মারা যেতে এখানেই চলে আসে এবং পড়াশোনা করে। তীর্থবাবুর নিজের মেয়ে নেই বলেই বোধহয় ভাইঝি অপর্ণাকে খুব আদর দিয়েই মানুষ করেছেন। দেখতে সুশ্রী, লেখাপড়াতেও ভালো। 2 আর 2 4 মতোই তাপস ওর দিকে আকৃষ্ট হয়েছে, আর মেয়েও তাই। দুপক্ষের অভিভাবকরাও কোনো আপত্তি করেননি, কারণ বাধা কোনো ছিল না। এ বিয়ে সব দিক দিয়েই কাম্য। বাধা ছিল না বলেই ওরা আরও কাছাকাছি এসেছে। এই শ্মশান যাওয়া আসাতে অপর্ণাও খুব আপত্তি করেছিল। তাকে বুঝিয়েছিল তাপস, লোকটার কাছে কিছু আছে, সেই পুঁজিটা উজাড় করে নিয়ে তারপর আর কে যাবে, এসব জ্ঞান হয়ে থাকা ভালো। বেগতিক দেখে পাত্রপাত্রী উভয় তরফের অভিভাবকরা চঞ্চল হয়ে উঠেছিল এবং বিবাহের একটা তারিখও ঠিক করে ফেলেছেন। সে তারিখের আর মাত্র 1 মাস বাকি। কি হলো, অমন চুপ করে আছো কেন? গুরুজি বললেন, তোমার কোনো আপত্তি নেই তো? বেশ সবিনয়েই উত্তর দিল তাপস। না গুরুজি, মানে আর এক কাণ্ড হয়ে গেছে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই মাসের শেষেই বিয়ে। বিয়ে ঠিক হয়ে গেছে আমাকে না জানিয়ে? সে বিয়ে ভেঙে দাও, বলো আমি গুণে বলেছি ও বিয়েতে সুখী হবে না কোনো পক্ষই। এর ওপর আর কথা কি? বেশ যেন নিশ্চিন্ত হয়েই বললেন তান্ত্রিক। তাপস খেমে ওঠে। কখনো ওকে এ পরিস্থিতিতে পড়তে হয়নি এভাবে। হাতটাত কচকে বললে, কিন্তু গুরুজি, সে অত সহজে ভাঙা যাবে না। আমার যিনি সিনিয়র, বড় অ্যাডভোকেট একজন, তাছাড়া বাবার বন্ধু, তারই মেয়ে। ওকালতিতে উন্নতি করতে গেলে এরকম একজন বড় উকিলই ধরতে হয়। তাকে না বলা তো যাবে না। খুব যাবে, বলবে যে আমি গুণে বলেছি এ বিয়ে হলে কন্যার জীবনের দুঃখের আর শেষ থাকবে না। বলবে তোমার ভৌম দোষ আছে, কন্যার অকাল মৃত্যু ঘটবে। এখানে তাদের নিয়ে এসো, আমি বুঝিয়ে দেব। অনেকক্ষণ চুপ করে বসে রইল তাপস। এমন বিপদে পড়তে হবে তা কে জানতো? এমন সাংঘাতিক লোক। লোকটা কি মেয়ে পার করার জন্য এখানে বসে থাকে, ভালো পাত্রকে কাজে লাগাবে বলে? পার্থটার জন্যই এই কাণ্ডটা হলো। কেন যে মরতে ওর কথা এলুম এখানে? কি হলো, যাও এক্ষুনি একটা ব্যবস্থা করোগে, যেন ধমক দিয়ে ওঠেন গুরুজি। এবার তাপসও মরিয়া হয়ে ওঠে, বলে, গুরুজি, আসলে আমিও তাকে ভালোবেসে ফেলেছি, আমাদের বহুকালের ভালোবাসা। যাই হোক, ওকে আমি ছাড়তে পারবো না। অকস্মাৎ যেন বিভৎস মূর্তি ধারণ করলেন সাধুজি। কি কি বললি? পারবো না? এত সাহস তোর? সর্বনাশ হয়ে যাবে এই বলে দিচ্ছি। আমার মেয়ে তোকে দিতে চাইছি, এ তোর ভাগ্য। যদি কথা না শুনিস, ও বিয়েতে তোর অশান্তি শেষ থাকবে না। যার জন্য আমাকে অমান্য করলি তাকে ভোগ করতে পারবি না। তাপসও উঠে দাঁড়িয়েছে ততক্ষণে, বলল, দেখুন, আপনার যে এত অলৌকিক শক্তি আছে সে পরিচয় তো এতদিন পাইনি। কিছুই দেননি আমাকে। সে যাক, অদৃষ্টে যা আছে তাই হবে, দেখা যাক না। সে দ্রুত শ্মশান থেকে উঠে এলো। আর সেই সময়ই মনে হলো সাধুজের মেয়েটা স্থির দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে। কেমন যেন গাটা শিউড়ে উঠল। এও কি এসব জানে নাকি? কি সব বলে না, মারণ, উচাটন, বশীকরণ। এরপর মাসখানেক কেটে গেছে। বিয়ের আয়োজনে ও মিলনের আশা ও স্বপ্নে সব যেন ভুলে গিয়েছিল তাপস। সত্যি সত্যি কোনো বিপদ আসতে পারে তাও ভাবেনি। বিয়েটাও কেটে গেল নির্বিঘ্নে। বিয়ে, ফুলশয্যা, এইসব উৎসব কোনোটাতেই কোনো অসুবিধা ঘটল না। উদ্দাম প্রথম প্রেম, দুজনেই দুজনকে নিয়ে মগ্ন। সংসারের রূঢ় বাস্তব এত তাড়াতাড়ি বোঝার কথাও নয়। মাথার উপরে দুপক্ষের অভিভাবক আছেন এখনো। তাপস নিজে উপার্জন করতে শুরু করেছে। এই সুখ স্বপ্নের মধ্যে ভণ্ডতান্ত্রিকের অভিশাপ
মনে থাকার কথাও নয়। ঠিক 2 মাস পরে প্রথম লক্ষণ দেখা দিল। অপর্ণার কথাবার্তা যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সম্পর্কও সব ভুলে যাচ্ছে। শাশুড়িকে বলছে পিসিমা, আবার কখনো বা বৌদি। প্রথম প্রথম অতটা গুরুতর বোধ হয়নি, কিন্তু তীর্থপতিবাবুর দৃষ্টি খুব তীক্ষ্ণ, মনুষ্য চরিত্র সম্বন্ধে গভীর জ্ঞান। তিনিই বেশি বিচলিত হলেন। অনেক ভাবলেন, ওদের বংশে বা অপর্ণার মার বংশেও কেউ পাগল হয়েছে বলে তো শোনেননি কখনো। তখনও কিন্তু পাগল হবার কথাটা তাপস বা তার বাবার মাথায় যায়নি। তবে ক্রমশ আরও বাড়াবাড়ি হতে সকলেই বুঝলেন। ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, কিছুই বাকি রইল না। শেষ পর্যন্ত বিজয়কেতু বসুকে বলে ভালো একটা মেন্টাল হাসপাতালেই দেওয়া হলো। এবার কথাটা মনে পড়ল তাপসের, সেই পিশাচ তান্ত্রিকটার কথা। বলেছিল ওকে নিয়ে তুমি সুখী হতে পারবে না। শয়তান বজ্জাত কোথাকার। আমার মনে হয় ওই লোকটার শয়তানই কি ফলেছে, না এটা স্বাভাবিকভাবেই হয়েছে। কদিন ধরে ভেবে ভেবে শেষ পর্যন্ত শ্মশানে গিয়ে হাজির হয় একবার। লোকজন মানে ভক্ত সংখ্যা আজকাল খুব কমে গেছে। বোধহয় সবাই ধরে ফেলেছে বুজরুকি। যদি বা কিছু এদিকে জানে, পরমার্থের দিকে নিয়ে যাবার মতো শক্তি বা শিক্ষা নেই, এটা বুঝেছে তাপস। আগেই বুঝেছিল, কিন্তু কেমন একটা মোহে আটকে গিয়েছিল। বোধহয় এই ধরনের কিছু শিখেছিল লোকটা, নীচ সব ক্রিয়া। চোখ বুজেই বসেছিলেন গুরুজি। হয়তো আগে থাকতেই দেখেছিলেন, দেখেই চোখ বুঝেছেন। খানিকটা অমনি চোখ বুজে থাকার পর হঠাৎ এক অট্টহাস্য করে উঠলেন। তারপরে চোখ খুললেন, তাপসের দিকে চাইলেন। কি বুঝেছ এবার আমি কি করতে পারি? এখন কুকুরের মতো কেউ কেউ করতে এলে কি হবে? অকস্মাৎ মাথায় রক্ত চড়ে গেল তাপসের। বললে, না, মাপ চাইতে আসেনি, বলতে এসেছি যে তুমি শুধু সাপ দিতে জানো না, আমিও জানি। এই বলে যাচ্ছি, গঙ্গা তীরে দাঁড়িয়ে ওই মেয়ের কোনো ভালো পাত্রে বিয়ে দিতে তুমি পারবে না, ওকে সুখী করতে পারবে না। আমিও বামুনের ছেলে, সে কথা মনে রেখো। গুরুজি আবারও অট্টহাস্য করে উঠলেন শুধু। হঠাৎই বেরিয়ে গেল কথাটা মুখ দিয়ে, রাগে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। নইলে ওর কি বা শক্তি, ওই লোকটার কি আর কতটা অনিষ্ট করতে পারে? কিন্তু মনে হলো কথাটা এমনভাবে বেরিয়ে গেল কেন? এর মধ্যে ভগবানের কি কোনো নির্দেশ আছে? অনেক ভাবল তাপস, কদিন ধরেই ভাবল। অশান্তির শেষ নেই। অপর্ণাকেও সত্যিই ভালোবেসেছিল, বোধহয় অপর্ণাও। গুণের মেয়ে, মা বাবাও তৃপ্ত হয়েছিলেন বউ পেয়ে। অকস্মাৎ এ কি হলো? নিজের এই নির্বুদ্ধিতা? পার্থ বলেছিল ঠিকই, কিন্তু সে কথাও শুনতে গেল কেন? বুদ্ধির তারিফ করে সকলে, ওর বুঝি নিজেরও গর্ব ছিল, সেই জন্যই এই সর্বনাশ হলো। দর্পহারী ভগবান। কারো দর্প নাকি সহ্য করেন না, তা ওই লোকটা পিশাচ চণ্ডাল, ওর দর্প? ভাবতে ভাবতে হঠাৎই মনে পড়ল নামটা, হায়দার। ওর বাল্য বন্ধু, চিরদিন একসঙ্গে পড়েছে। বিএ পাশ করেই আইন পড়তে আরম্ভ করেছিল। ওদের অবস্থা ভালো নয়। বীরভূম আমেদপুরের কাছে ওই গ্রামেতে ওদের বাড়ি। জমি জমা কম, পোষ্য বেশি, তাই তাড়াতাড়ি পাস করেই পুলিশ কোর্টে ঢুকে পড়েছিল। অতিশয় রূপবান, কচি কচি মুখ। ওরা এক বয়সী, কিন্তু দেখলে মনে হয় তাপসের চেয়ে বয়সে অনেক ছোট। খুব মিষ্টিভাষীও এবং বুদ্ধিমান। যদি কিছু করতে হয় ওর দ্বারাই হবে। মনে করে দেখল সেদিন ওর একটি মাত্র কেস আছে। সে কাজ শেষ হতে বেশি সময় নেবে না, একটার মধ্যেই কেস উঠবে। আজই যাবে সে হায়দারের কাছে। আর গেলও তাই। পুলিশ কোর্টের জনারণ্যের মধ্যে খুঁজে বার করা মুশকিল, কিন্তু হায়দারই ওকে খুঁজে বার করলো। কিরে তুই এখানে? কোনো কেস আছে নাকি? তোমার তো এদিক ওদিক পসার হয়েছে শুনেছি, এদিকে তো যত হতভাগার দল। তাপস বলে, কেন? তোরও তো পসার হবার কথা।
তুই যা ইন্টেলিজেন্ট ছেলে। তারপর বলে, বিয়ে করেছিস? দুষ, বাবা মার ভাষণ যে আমার বিয়ের বয়স পেরিয়ে গেছে। ওরা সেকেলে লোক, টাকা পয়সার কথা ভাবেন না, বয়স হলেই একটা মেয়ে ছেলে দরকার তাই ভাবেন। তা তোর হচ্ছে কেমন? দেখ, যা হচ্ছে তাতে হয়তো একটা ছোট সংসার চলতে পারে, কিন্তু দেশে যে বিরাট গোষ্ঠী হাঁ করে আছে, যা কিছু জমেছিল বোনের বিয়ে দিতে চলে গেল। তারপরই বাবা লিখেছেন, বাড়ির চালের যা অবস্থা, এখনই 3,000 টাকা না পেলে তলা গুছি দেওয়াও যাবে না, দাঁড়িয়ে ভিজতে হবে সারা বর্ষা। তা তুই থাকিস কোথায়? থাকি অক্সফোর্ড মিশনে। চেনা লোকের কি আত্মীয়ের সঙ্গে থাকা খুব মুশকিল। একটু চুপ করে থাকে তাপস, তারপর বলে, তোর সঙ্গে একটা কথা ছিল, চল কোথাও নিরিবিলি জায়গায় বসি। দেখ, নিরিবিলি যদি কথা বলতে চাস তো অনেক লোকের মধ্যেই যাওয়া ভালো। এই তো সামনে শিয়ালদা স্টেশন, চল ওখানেই যাই। সবাই ছুটছে, কেউ কারো দিকে তাকায় না। চেনা লোক চোখে পড়লেও বলে, কেমন আছেন? গাড়ির সময় হয়ে এলো, নইলে কথা একটু ছিল। বলতে বলতেই ছুটে চলে যায়। তাই গেল ওরা। নিরিবিলি একটা বেঞ্চিও জুটে গেল ভাগ্যে। একটু চুপ করে থেকে তাপস বললে, দেখ, তোর ওই 3,000 টাকা আমি এখনই দিতে পারি, আগেই দেব। কাজ হলে দেব বলে ঝুলিয়ে রাখবো না। আমি জানি তুই প্রাণপণে কাজ করবি, পারবি আমার একটা কাজ করে দিতে। ওর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে হায়দার বলে, কি ব্যাপার বল দেখি, এমন কি কাজ যে 3,000 টাকা দিবি? কোনো খারাপ ফৌজদারি মামলা নাকি? না না, সেসব কিছু নয়। ব্যাপার যা তা বলছি, মন দিয়ে শোন আগে। সবই খুলে বলল তাপস, সমস্ত নির্বুদ্ধিতার ইতিহাস। পার্থর ওই বজ্জাত সাধুটার কাছে নিয়ে যাওয়া, ওর আকর্ষণ, মুঠো মুঠো টাকা খরচ, তারপর ওই বিয়ের প্রস্তাব। বলল অপর্ণার কথাও, বহুদিনের পরিচয়, হঠাৎ প্রেম নয়। এখন তাকে আত্মজন বলে মনে হয়। তাকে পেয়ে তাপসও সুখীও, সুখী ওর বাবা মাও। তারপরে বিপত্তি, কি ঝঞ্ঝাট আর দুশ্চিন্তা তাও সব বলল, এবং বলল এই নাটকীয় অভিশাপের কথাও। অনেকক্ষণ চুপ করে থেকে হায়দার বলল, তা আমি এ পিকচারে আসছি কোথা থেকে? তাপস বলল, ওর মেয়েটা দেখতে ভালো, লেখাপড়ায়ও ভালো, সবে বিয়ে পাশ করেছে, একটা চাকরিও ধরেছে। ওকে কোনো রকমে ফাঁদে ফেলে ভুলিয়ে এনে ছেড়ে দেওয়া বা এইরকম কিছু করতে পারিস? মানে আমি ওই মেয়েটার মধ্য দিয়েই শোধ তুলতে চাই। আবারও দীর্ঘ নীরবতা। তারপর হায়দার বলল, মেয়েটার আপিস কোথায়? কোন রুটের বাস আসে তা জানিস? আপিস ওয়াটারলু স্ট্রিটেতে। বাসের রুটটা জানি না, তবে চেহারার বর্ণনাটা দিতে পারি, তোর পক্ষে চিনে নেওয়া কঠিন হবে না। আবারও চুপ করে থাকে হায়দার, তারপর বলে, বড় নোংরা কাজ, হৃদয়হীনও বটে। হাও এবার দেখি, বেয়েছে, টাকাটার বড় দরকার। আমি জানতুম তুই রাজি হবি শেষ পর্যন্ত, পারবিও কাজ উদ্ধার করতে। সেই দিনই একেবারে সঙ্গে নিয়ে গিয়ে 3,000 টাকা ওকে গুনে দিল। চেক নেবে না হায়দার, তা আগেই বলেছিল। কোনো রসিদও দেবে না, ক্যাশ টাকাই দিল। ওদের ঘরে 3-4 হাজার টাকা ক্যাশ থাকেই। উকিলরা কি আর সব টাকার হিসাব দেখান? ভালো উকিল ও ডাক্তার, এদের অনেক টাকাই অন্য হিসাবে দেখাতে হয় বা স্বর্ণে রূপান্তরিত করতে হয়। তাতেও আজকাল মধ্যে মধ্যে ইনকাম ট্যাক্স আপিস নামক মহাকালের খড়গ নেমে আসে। চিনতে পারল হায়দার। আপিসটার নাম বলে দিয়েছিল তাপস। একটা ছুতো করে সেখানে 3-4 দিন আনাগোনা করতেও অসুবিধা হলো না। মেয়েটিকে চিনতও না এবং পরিচয় করতেও বিলম্ব হলো না। মেয়েটা দেখতে ভালো, সুন্দরী না হলেও আকর্ষক, বুদ্ধিশুদ্ধিও আছে বলে মনে হলো। পরিচয় থেকে আলাপ, তারপর একটু আকর্ষণ, উভয় পক্ষেই। ঠিক এটার জন্য প্রস্তুত ছিল না হায়দার। মনে মনে যে ছকটা ঠিক করেছিল সেটা প্রায় ভেস্তে যাবার উপক্রম হলো। মেয়েটার আকর্ষণ স্বাভাবিক। হায়দার সুন্দর, চোখে মুখে বুদ্ধির দীপ্তি
তাকে আরও মোহন, আরও কাম্য করেছে। কথাবার্তাও সে বলতে জানে, ক্ষুরোধার, বুদ্ধিদীপ্ত, ঝকঝকে কথা, কাটা কাটা, কিন্তু কর্কশ নয়, মিষ্টিভাষী। খুব রূঢ় কথা বলতে পারে না, তবে অন্তর্ঘাতী কথাও জানে। হয়তো পুলিশ কোর্টে উকিলদের এটা প্রয়োজন, কিন্তু বিপদ বাঁধল হায়দারের। মেয়েটাও কথা বলতে জানে, বোকার মতো কথা বলে না, পরিহাস বোঝে। মেয়েদের পক্ষে এটা দুর্লভ গুণ। মেয়েটার নাম অরুণা। 15 দিন যেতে না যেতে সে নিজেই বলল, আপনি আমাকে রুনু বলেই ডাকবেন। অত বড় নামটা বারবার উচ্চারণ করতে অসুবিধা হয় না? অসুবিধা তো উভয় পক্ষেই। তাহলে আপনি আজ্ঞেটাও বাদ দিন, তুমি আমাকেও তুমি বলো, তাহলে আর আড়ষ্টতা থাকবে না। রুনু একটু লজ্জিতভাবে বলে, একেবারে এতটা? এখন কি আমি আপনাকে আপনি বলি না? তাহলে আমিও বলবো, অগত্যায় রফা করতেই হয়। ক্রমশ বুঝি আসল ব্যাপারটা ভুলেই যায় হায়দার। সে তার কোর্টের পর আর রুনু আপিসের পর একটু ঘোরে। কোনোদিন এমনই লক্ষ্যহীনভাবে রাস্তায় রাস্তায় ঘোরে, কোনোদিন গঙ্গার ধারে গিয়ে বসে, স্টিমারেও চড়ে এক একদিন, নয়তো কোনো একটা রেস্তোরাঁয় গিয়ে কফি খায় আর গল্প করে। তাপসের কথা বলে না, ওই প্রসঙ্গের কোনো আঁচ পর্যন্ত থাকে না কথাবার্তায়। তীক্ষ্ণ বুদ্ধিমান হায়দার সদা সতর্ক থাকে এ ব্যাপারে। তা বাদ দিয়ে তাদের দারিদ্র্য, নিজের এই জীবনযুদ্ধ। এমএ পাশ করার কত ইচ্ছে ছিল, ইংরেজি অনার্সে সেকেন্ড হয়ে পাশ করেছিল। এমএ পাশ করে কোনো কলেজে পড়াবে, এই তার ইচ্ছা ছিল। কিছুই হলো না। বাবার বিপুল সংসার, আর আমি বড় ছেলে, তাদের কথা ভাবা আমার কর্তব্য। বিশেষ মা আমার এত ভালো মানুষ, এত নিঃশব্দে দিনরাত এতগুলি মানুষের আরাম আর তাদের খাওয়া দাওয়া নিয়ে সারা দিন রাত পরিশ্রম করেন। অনেক দিন তার খাওয়াই হয় না। মার জন্যেই আরও উপার্জনে লেগে যেতে হলো। তা এখন কিছুটা সচ্ছল হয়েছে তো? তা হয়েছে, তবে ঠিক মানুষের মতো হতে এখনও অনেক দেরি। হাউনজ দুরস্ত। জানো তো আমাদের বড় পীর খাজা নিজামুদ্দিন সাহেবের অমর আশ্বাস, জানো গল্পটা? জানে না রুনু, অত ইতিহাসে জ্ঞান নেই। তুঘলকদের ইতিহাস বলে রুনুকে। সেই দিন থেকে কথাটা প্রবাদে দাঁড়িয়ে গেছে, দিল্লি হাউনজ দূর অস্ত। দিল্লি অনেক দূর। এরপর একদিন হঠাৎই প্রশ্ন করে রুনু, তা তুমি বিয়ে করবে না? এই একার আয়ে? না, অত সাহস নেই রুনু। সংসার করলে তো এখানেই থাকতে হবে, পুরো একটা এস্টাবলিশমেন্ট চালাতে পারবো না। তা চাকরি করা মেয়ে তো একটা বিয়ে করতেই পারো। এই প্রথম হায়দারের গলা কেঁপে উঠল। না, অভিনয় নয়, সত্যকারের আবেগ, যা অতি বুদ্ধিমান মানুষকেও নির্বোধ করে দেয়। কবিদের ভাষায় আবেগ কম্পিত কণ্ঠে বলে, কোথায় পাচ্ছি রুনু? ভালো মেয়ে যে আমাকে চিনবে, আমার মন বুঝবে, এমন মেয়ে, অথচ চাকরি করে এমন পাওয়া কি সহজ? তারপর একটু থেমে বলে, দুজনেই দুজনের মনের মতো না হলে ভবিষ্যতে অনেক দুঃখ পেতে হয়। কত বিয়ে দেখলুম, কত লাভ ম্যারেজ, কি ডিজাস্টার্স সব রেজাল্ট। না রুনু, দুদিনের দৈহিক সুখের জন্য সারা জীবন অশান্তি বইতে আমি রাজি নই। আবার একটু হেসে বলে, ওই যে তোমাদের বিয়ের মন্ত্র বলে না, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, এগুলো তো সবাই আওড়ায়, কাজে কি হয়? প্রথম 2-4 দিনের ভালোবাসা ভালোবাসা নয়, কাম। তারপরেই সংসারের খটাখটিতে জীবন বিষাদ হয়ে যায় দুজনেরই। একটু থেমে বলে, আমাদের পাড়াগাঁয়ের অন্তত একটা ধারণা ছিল, বউকে শাশুড়ির দাপট, কখনো সেটা নির্যাতনে যে না দাঁড়াতো তা নয়, তবু সহ্য করতে হবে। সকলেই করেছে এই ভেবেই সহ্য করত, হিন্দু কি মুসলমান সবাই। এখন সেখানেও তা নেই। খটাখটি, ঝগড়াঝাটি, বাধ্য হয়ে স্বামীকে পৃথক হতে হয়। আমার মার কাছ থেকে আমি পৃথক হয়েছি ভাবতেই পারি না। রুনু একটু চুপ করে থেকে বলে, সে ভয় তোমার নেই, তুমি তো এখানে থাকবে, বউ নিয়ে হয়তো 2-4 দিন যাবে,
তাতে কিছু খোটাখুটি বাঁধবে না। তাও বাঁধে রুনু, তাও বাঁধে বলে প্রসঙ্গটা ঘুরিয়ে দেয়। তুমি যে রাত 8টা পর্যন্ত ঘুরে বেড়াও, তোমার বাবা রাগ করেন না? বাবা জানতেই পারেন না। এই সময় তার ভক্ত শিষ্য সব আসে, ব্যস্ত থাকেন। ওর খাবারটা রাত 10টা 10:30 নাগাদ দিয়ে এলেই হলো। আমাদের ঠিকেছি কুটনো বাটনা পর্যন্ত করে রেখে দেয়। কখানা রুটি আর একটু মাছের তরকারি হলেই চলে যায়। ছুটির দিনে মাংস করি, তাই রাত্রে উনি খান। উঠে পড়ে কার্জন পার্ক থেকে দুজনে যেতে যেতে হঠাৎই বলে রুনু, আমার এই চাকরিটা থাকবে না। চমকে উঠে হায়দার, কেন, কি হলো? খুব খানিকটা হাসে, বলে, তা নয়, আমি ছাড়ছি। নতুন একটা কাজ পেয়েছি। এখানে পেতাম 200, নতুন চাকরি শুরুই 1000 দিয়ে। আপিসও ভালো, কাজ করে সুখ হবে বলে মনে হচ্ছে। তারপর একটু মুচকি হেসে বলল, দাম বাড়ছে না বিয়ের বাজারে? দাম তোমার, চাকরির নয়, শুধু বলে হায়দার। আশায় কি বুকে এত ঝড় ওঠে কে জানে। হায়দারের নতুন অভিজ্ঞতা। প্রায় 2 মাস হতে চলল, হায়দারের দেখা নেই। তাপস অস্থির হয়ে ওঠে। দেখেছে বই কি, কিন্তু দেখা হয়নি। কোর্টে গিয়ে শুনেছে তিনি আজকাল সকাল করে বেরিয়ে যান, 4:30 না বাজতে বাজতেই। দেখেছে গাড়িতে যেতে যেতে 3-4 দিন দুজনে ঘুরে বেড়াচ্ছে বা পার্কে ঢুকছে। অর্থাৎ লেগে আছে ঠিকই, কিন্তু ফলটা কোথায়? যেন ছটফট করে বেড়ায় তাপস। অপর্ণা একটু ভালোর দিকে। বিখ্যাত মনস্তত্ত্ববিদ বিজয়বাবু বলেছেন সেরে যাবে, তবে মধ্যে মধ্যে একটু গোলমাল বাঁধতে পারে। একটু হুই ম্যাজিক্যাল তো হবেই। দেখি কতটা কি করতে পারি আমরা। এই কথা শোনার পর আক্রোশ আরও বাড়ে। ওই লোকটিকে প্রচণ্ড শাস্তি দিতে না পারা পর্যন্ত স্বস্তি নেই। শান্তি শব্দটার তো কথাই উঠছে না, জীবনের মতোই চলে গেল বোধহয়। শেষ পর্যন্ত যখন একেবারে ধৈর্য হারাবার উপক্রম হয়েছে, হায়দার এসে হাজির, খুশি খুশি ভাব। আনন্দে ওর সুন্দর মুখ যেন আরও উজ্জ্বল দেখাচ্ছে। কিরে, ব্যাপার কি? তাপস বলে, বলিসনি ভাই, ফাঁদে ফেলতে গিয়ে নিজেই ফাঁদে পড়েছি। তার মানে? ওই তান্ত্রিকের মেয়ে অরুণা, গতকাল ওর সঙ্গে আমার রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থাকে তাপস, মুখে যেন কথা সরে না। বলে, তুই ওকে বিয়ে করলি? বাই জোভ, ও মুসলমান হলো না, সেই জন্যই তো রেজিস্ট্রি করলুম। ও নিজের বিশ্বাস নিয়ে থাক, আর আমি আমার নিয়ে থাকি। শুনেছি মঙ্গল আমলের বাদশারা এই ব্যাপার চালু করেন। ও যদি পরে স্বেচ্ছায় আমার ধর্মে আসতে চায় তো আসবে। তা তোর বাবা মা, ফ্যামিলি, তুই তো বংশের উজ্জ্বলতম রত্ন, এদের এখনো জানায়নি রে। আস্তে আস্তে নিজে আগে গিয়ে সব বলবো। মা অবশ্যই মেনেই নেবেন, তিনি ব্যাটার একটা বউ দেখলেই খুশি। তারপর ওই ভণ্ড গুরুজি, সে সাপ সাপান্ত করবে না? ওকে তো জানানোই হবে না, সে সাহস রুনুরও নেই। আমি ছোট্ট একটা সেলফ কন্টেন্টের বড় ঘর পেয়েছি, ভাড়াও কম। 300 টাকায় রাজি করিয়েছি, নো সেলামি। আসলে এক মক্কেল শক্ত কেসে জড়িয়েছিল, তাকে উদ্ধার করেছি, সেই এটা দিলে। আমরা কাল নিঃশব্দে সেখানে গিয়ে উঠব। মোটামুটি ফার্নিচার, চৌকি, বিছানা সব ঠিক করেছি। এসব খরচ অবশ্যই রুনুই দিয়েছে। ভালো চাকরি পেয়েছে, তার আগেই কিছু জমিয়েছিল। খুব ভালো, এতদিনে তবু ঘরবাসী হলি। একরকম শোধ উঠল বটে, সাধুর মেয়ের অন্য ধর্মে চলে গেল, কিন্তু আর একটু বেশি কিছু হলে খুশি হতুম রে। হায়দার হেসে বলে, ওটুকু দুঃখ থাকবে না তোমার, সে ব্যবস্থাও করেছি। 1000 হোক, পুলিশ কোর্টের উকিল তো, তাছাড়া আমার একটা বাতিক আছে অবসর সময়ে, আর অবসরও ঢের। বসে না থেকে লোকজনের মধ্যেই ঘুরে বেড়ায়, তাতে অনেকের অনেক কথাবার্তা কানে যায়। 2-4 জন চোরা কারবারির সঙ্গে আলাপও হয়, মানে তাদের কথাবার্তায় ধরা পড়ে যায়। আমার শ্বশুর মশাই খুব ভক্ত বৎসল, ওকে দেবতার মতো দেখলে উনি নাকি গলে যান। সেই সুযোগে অনেকে নাকি কাজও গুছিয়ে নেয়। 2-3 জনের কাছে এটাই শুনেছি।
আশ্রিতদের জন্যে উনি অনেক কুকর্ম করেন। তারপরে একটু থেমে বলে, অনেক দূর এগিয়েছি, কিন্তু খুলে বলা চলবে না। আমার বউ না ঘুণাক্ষরেও জানতে পারে, হাজার হোক তার বাবা তো। এই বলে মুচকি হেসে হায়দার বেরিয়ে যায়। হেয়ালিটা ঠিক বুঝল না তাপস আরও কি জব্দ করতে পারে যা ওর বউকেও জানানো যাবে না। অনেকক্ষণ বিমূঢ়ভাবে দাঁড়িয়ে রইল। বহু কল্পনা, বহু অনুমান, কোনোটার সঙ্গেই যেন এ আচরণ মেলে না। গুরুজি বুঝতে পারেন না ব্যাপারটা। খাবার অন্যদিন 10টার মধ্যে এসে যায়, উনি বরং দেরি করে খান। আজ 11টা বেজে গেল, এখনো কোনো পাত্তা নেই। অসুখ বিসুখে পড়ল না তো মেয়েটা, কিংবা কোনো অ্যাক্সিডেন্ট? উঠে দাঁড়ালে ওর বাড়ি চোখে পড়ে। ঘর যে অন্ধকার, তার মানে? দ্রুত চলে যান বাড়ির দিকে। দরজা বন্ধ, বাইরে থেকে চাবি দেওয়া, যেমন থাকে অন্যদিন তেমনই। তবে ডুপ্লিকেট চাবি একটা থাকে নিভৃত একটা ভাঙা ইটের খাঁজে, সহজে কেউ ধরতে পারবে না। চাবি দিয়ে তালা খুলেছেন, ভেতর অন্ধকার, কিন্তু ওর যেটা নিজস্ব ঘর তার চাবি ওর কাছে থাকে। সেটা ছাড়া বাকি চাবি অরুণার কাছে, কিন্তু সে দুটো ঘরই খোলা, হাঁ হাঁ করছে। তাহলে চুরি হলো নাকি? নাকি মেয়েটাকেই কেউ নিয়ে গেল? আলো জ্বালালেন। না, বাসনকোসন সব ঠিক আছে, কেবল রুনুর যেটা নিজস্ব দেরাজ সেটার পাল্লা খোলা, হাঁ হাঁ করছে ভেতরটা, খালি। উনি এদিকে এসে কাউকে ডাকতে যাবেন, হঠাৎ দেখলেন অনেকগুলি পুলিশের লোক, একজন ইন্সপেক্টর পথ বন্ধ করে দাঁড়িয়ে। কি ব্যাপার বলুন তো, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি আমার মেয়ের? হ্যাঁ, অ্যাক্সিডেন্টই বটে। মনে হচ্ছে আপনার তপস্যার চেহারাটা এবার জানা যাবে। ওই ঘরটা খুলুন তো। তার মানে? চটে ওঠেন গুরুজি। ও ঘরে আমার সাধনার সব সরঞ্জাম আছে, আমার পুঁথিপত্র, ওটা খুলবো কেন? আপনাদের কি একতার আছে ঘর খোলবার? আছে, সার্চ ওয়ারেন্ট আছে। আপনি না খোলেন তো আমরাই খুলবো জোর করে। দেখুন কি ধনসম্পত্তি আছে। চাবি খুলে কপাট উন্মুক্ত করে দিলেন, মুখে বিদ্রুপের হাসি। ওরা ঘরে ঢুকলেও আলো জেলে, পুঁথিপত্রে বেশিরভাগ, কিন্তু তারা সেগুলোই ঘাঁটতে লাগলো, চারিদিকে ছড়িয়ে ফেলে। অগ্নিশর্মা সাধুজি কড়া কটূক্তি করতে যাচ্ছেন, হঠাৎ দেখলেন ভেতরে দুটি চটের থলি। খুলে দেখলো ওরা, একটাতে চরস আর একটাই গাঁজা। গাঁজার থলির মধ্যে একটা ছোট বাক্সতে কিছু কোকেনেরও দর্শন মিলল। সগৌরবে এবং আচম্বিতে ইন্সপেক্টর গুরুজির হাতে হাতকড়া পরিয়ে দিলেন। বোঝা গেল আপনি কেমন সাধু। এই কারবারের জন্যই সাধু সাজা? বেশ বেশ। কিন্তু আমার মেয়ে, সে কোথায় গেল? দেখুন, হয়তো এই রেডের আঁচ পেয়ে গা ঢাকা দিয়েছে। আপনারই তো মেয়ে, চালাক তো হবেই। এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা প্রত্যভিশাপ এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।